আসসালামু আলাইকুম। সরি, একটু ইন্টারাপ্ট হয়েছিল। আসলে এটা আসলে বুঝেন যে আসলে নেটের ক্লাস তো, সো মূলত একটু ঝামেলা তো হয়। আশা করি সব ঠিকঠাক হয়ে গেছে। দিয়ে দিতে হবে গ্রুপে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্লিজ জয়েন। থ্যাংক ইউ সো মাচ। সরি গাইস, একটু ঝামেলা হয়েছিল। সেটা হলো যে সিম 1 থেকে না দিয়ে সিম 2 এ গেছিল, যার কারণে এটা হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তবে আশা করা যায় প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি আমরা বিগত দিন আলোচনাগুলো করছিলাম। সো মূলত আমরা যেটা নিয়ে ক্লাস করতেছিলাম সেটা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, এখন মূলত আমাদের যে বিষয়টি দেখতে হবে, আমি বলছিলাম যে আমরা কোনটার ক্ষেত্রে, অর্থাৎ এই যে প্রোনাউনগুলো আছে এগুলো সবই হচ্ছে ইনডিফিনিট, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কখন? এগুলো যখন বাক্যে সেন্টেন্সের প্রথমে বসে তখন এগুলাকে বলা হয় কি সমস্যা? সবাই তো দেখতে পাইতেছে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান তো দেখি। ক্লিয়ার? নাফিসা, আনিকা, বলেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসেন আমরা শুরু করি। গতদিন আমরা যেটা দেখছিলাম যে মূলত আমরা এই ধরনের রিলেটিভ প্রোনাউন গুলাকে বলছিলাম যে আমরা রিলেটিভ প্রোনাউন গুলা কি করব, সেন্টেন্সে একটু দেখবো। মূলত রিলেটিভ প্রোনাউনে হু কখন ব্যবহার করা হয়? হু ব্যবহার করা হয় মূলত কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে, কোনো ভার্বের কি হিসাবে? সাবজেক্ট হিসাবে। দেখেন হু এর স্ট্রাকচারটা এরকম, হু প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন, বাকি অংশ। দেখেন দ্য ম্যান, যে মানুষ, হু ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ যে কাজটা করেছিল। এখানে হু কিন্তু বাক্যের সাবজেক্ট, এরপরে এই ডিড মানে কিন্তু করা, অর্থাৎ ডু ডিড ডান, অর্থাৎ ওই যে আপনাদের কনজুগেশন অফ ভার্ব, এখানে কিন্তু ডু ডিড ডান। হু ডিড দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু তৌফিক ইংলিশ এইড। এখন খেয়াল করে দেখেন, হু ডিড দ্য ওয়ার্ক, যে কাজটা করেছিল, এইটা কিন্তু একটা আলাদা ক্লজ। আর দ্য ম্যান হ্যাজ কাম হেয়ার, মানে কাম টু তৌফিক ইংলিশ এইড, এইটা কিন্তু মূলত আমার বাক্যে, অর্থাৎ দ্য ম্যানের ভার্ব। ঠিক আছে, এখন দেখেন হোম ব্যবহার করি আমরা। হোম ব্যবহার করি কখন? হোম মূলত ব্যবহার করি কোনো ভার্বের অবজেক্ট হিসেবে। হোমকে মনে রাখবেন এভাবে। দেখেন আমরা জানি আই এর সাবজেক্টিভ ফর্ম কি, অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম কি? হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এবং দে এর অবজেক্টিভ ফর্ম কি? দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এবং মাথায় রাখবেন দে এর অবজেক্টিভ ফর্ম যদি দেম হয়, তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে হু হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর হোম হচ্ছে কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। দেখেন প্রত্যেকটার শেষে কি আছে? এম আছে। প্রত্যেকটা শেষে কি আছে? এম আছে। দেখেন এখানে বলা আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোম প্লাস হচ্ছে না সাবজেক্ট প্লাস ভার্ব, হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ হোম থাকলে মাথায় রাখবেন হোমের পরে সাবজেক্টও থাকবে এবং কি থাকবে? ভার্ব থাকবে। যেমন হি ইজ দ্য অনলি ম্যান হোম। হোম শব্দের অর্থ হচ্ছে যাকে। হোম শব্দের অর্থ কি? যাকে। হোম আই নো টু বি অনেস্ট, যাকে আমি জানি কি হিসেবে? সৎ হিসেবে। সো এইখানে এই যে আই নিউ টু বি অনেস্ট, এই আই নিউ টু বি অনেস্ট এতটুকু অংশ হচ্ছে আমার কি? একটা আলাদা ক্লজ। আর আই নো হি ইজ দ্য অনলি ম্যান, এতটুকু হচ্ছে আমাদের ক্লজ। এই হোম কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই হোম রিপ্রেজেন্ট করতেছে দ্য ম্যানকে। এখন দেখেন দ্যাট, আমরা জানি দ্যাট ব্যবহার করা হয় কোন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে। আমরা বাকি কি ব্যবহার করি? দ্যাট ব্যবহার করি। দ্যাট নিয়ে কিছুক্ষণ পরে একটা ক্লাস আপলোড দিব, একটা ভিডিও আপলোড দিব। দ্যাট যেখানে মূলত দ্যাট এবং হোয়াট এর মধ্যে কিছু পার্থক্য আছে। হ্যাঁ, এই পার্থক্যের জায়গাগুলো আমরা ওই ভিডিওতে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। দেখেন এভরিওয়ান, মানে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এভরিওয়ান দ্যাট নিউ টু হিম লাইকড হিম। দেখেন এভরিওয়ান লাইকড হিম। দেখেন দ্যাট এই জায়গায় কি হিসাবে বসছে? এই জায়গায় আমার সাবজেক্ট হিসাবে বসছে। কেন? কারণ দ্যাটের পরে কি আছে? আমরা ভার্ব আছে, তারপরে কি আছে? অবজেক্ট আছে। আর এভরিওয়ান লাইকড হিম এটা একটা আলাদা সেন্টেন্স। দ্য ম্যান ওয়াজ ওয়াজ কাইন্ড মাইন্ডেড, দ্য ম্যান ওয়াজ কাইন্ড মাইন্ডেড। আর দ্যাট আই স্পোক টু, অর্থাৎ দ্য ম্যান
ওয়াজ কাইন্ড মাইন্ডেড দ্যাট আই স্পোক টু। এইখানে দ্যাটটা কি করা হয়েছে, আমি যদি এরকম ভাবে লিখতাম সেন্টেন্সের ভেতরে যে দ্য ম্যান ওয়াজ কাইন্ড মাইন্ডেড দ্যাট আই স্পোক টু, দ্যাট আই কি স্পোক টু, যার কথা আমি বলেছিলাম। অর্থাৎ দ্য ম্যান ওয়াজ কাইন্ড মাইন্ডেড দ্যাট ওয়াজ, অর্থাৎ দ্যাট এখানে আমার কি হিসাবে বসছে, দ্যাট এখানে আমার অবজেক্ট হিসেবে বসছে। হুজ কিভাবে বসছে, মালিকানা, হুজ বসে কি মালিকানা। যেমন ডেভিড ইজ দ্য ম্যান হুজ পেন আই ইউজড, ডেভিড যে মানুষ যার কলম আমি কি করি ব্যবহার করি। এখন দেখেন হুইচ ব্যবহার করা হয়েছে কি কোন ভার্বের সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে কোন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে। যেমন দিস ইজ দ্য পিকচার, দিস ইজ দ্য পিকচার হুইচ কজ সাচ আ সেন্সেশন, হুইচ কজ সাচ আ সেন্সেশন, মানে আর এই পিকচারটা ভেতরে একটা মানে আন্দোলনের সৃষ্টি করে, আন্দোলন, ঠিক আছে। অর্থাৎ সেন্সেশন আনে। হু এভার মানেই হচ্ছে, যখন মাথায় রাখবেন যখন হু এর সাথে এভার থাকবে অথবা এভার মানেই হচ্ছে অনির্দিষ্ট। এভার মানে কি, এভার মানে অনির্দিষ্ট। মাথায় রাখবেন একটা জিনিস, যখনই আমি হু এভার অথবা হোম এভার ব্যবহার করব তখন রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো নাউন অথবা প্রোনাউন দেওয়া থাকবে না। অর্থাৎ এই জায়গাটায় কোনো নাউন অথবা প্রোনাউন দেওয়া থাকবে না। দেখেন এখানে বলছি যে আই ওয়েলকাম whoever apply for the job post, আমি সবাইকে স্বাগতম জানাই যারা এই পোস্টের জন্য কি করেছে আবেদন করেছে বা করবে এখন বা করে। সো এখন আই ওয়েলকাম দ্য ম্যান, যদি আই ওয়েলকাম দ্য ম্যান লিখতাম তখন আমি আর বাক্যে এভার ব্যবহার করতে পারতাম না। অর্থাৎ যখনই সুনির্দিষ্ট করে দিবে তখন সেই ক্ষেত্রে আমার কি ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আমার হু ব্যবহার করতে হয়। কি ব্যবহার করব, হু। আর যখন অনির্দিষ্ট করে বোঝাবে তখন আমার ক্ষেত্রে ব্যবহার করতে হবে হু এভার। আবার দেখেন হোম এভার অনির্দিষ্ট বোঝাতে, কি বোঝাতে, অনির্দিষ্ট বোঝাতে, এবং অবজেক্ট হিসাবে বাক্যে অবজেক্ট হিসাবে আমার কি করতে হয় হোম এভার ব্যবহার করতে হয়। যেমন ইউ আস্ক, ঠিক আছে, তুমি জিজ্ঞেস করেছিলে এতটুকু একটা ক্লজ, ক্যান শো ইউ দ্য ওয়ে টু দ্য কোচিং, হোম এভার ইউ আস্ক ক্যান শো ইউ দ্য ওয়ে টু দ্য কোচিং। অর্থাৎ তুমি যাকে জিজ্ঞেস করেছিলে সে তোমাকে কিসের দিকে দেখাবে, অর্থাৎ মানে সে তোমাকে কোচিং এর পথটা দেখাবে। সো মূলত আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে হু বসে হচ্ছে হলো সাবজেক্টের ক্ষেত্রে আর হোম বসে আমার কিসের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে। মূলত এই বিষয় নিয়ে আমরা আরো একটু আলোচনা করব। আগে এতটুকু বুঝছেন কিনা একটু ক্লিয়ার করেন, কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে ক্লিয়ার করেন তো, কারো কোনো প্রবলেম আছে কিনা। আপনাদের লেকচার 6 এ দেওয়া আছে যদিও, সো এখন একটু আমাকে বলেন যে আসলে যে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে একটু বলেন। আপনারা কি লেকচার 6 দেখছিলেন? নোহা বলছেন নো ভাইয়া, এরপরে আর কেউ? নো, এমএইচ নাহিন, নাসার, নাফিসা, থ্যাংক ইউ নাফিসা। এরপরে নাফিসার পরে না স্যার, লোকনাথ মাথো, নো স্যার। এই দেখেন এইখানে ব্যবহার করছে যে কাইফক নো। এখন দেখেন মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে হু এবং মানে হুএভার এবং হোম এভার এগুলা নিয়ে যে কনফিউশন থাকে আশা করা যায় সেই কনফিউশনগুলো মানে খুব দ্রুত দূর করে ফেলবো। ঠিক আছে, স্ট্রাকচারগুলো একটু মাথায় রাখেন, আমরা এই কনফিউশনগুলো খুব দ্রুত দূর করে ফেলবো। দেখেন মূলত আমাকে যখন হচ্ছে হলো আমরা যখন ইয়া ব্যবহার করব, অর্থাৎ মানে রিলেটিভ প্রোনাউন হু অথবা হোম এভার যখন ব্যবহার করব তখন কয়েকটা মানে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য আপনাদের মাথায় রাখতে হবে। যে গ্যাপের পরে যদি মানে গ্যাপের পরে ফাইনাইট ভার্ব আছে কয়টা, ঠিক আছে, গ্যাপের পরে দেখেন গ্যাপের পরে লেখেন যে গ্যাপের পরে ফাইনাইট ভার্ব আছে কয়টা, ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে কয়টা, গ্যাপের পরে কয়টা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, এইটা আমাদেরকে দেখতে হবে। কারণ প্রত্যেকটা ফাইনাইট ভার্বের জন্য কি বললাম, প্রত্যেকটা ফাইনাইট ভার্বের জন্য ফাইনাইট এটা হচ্ছে হলো হু এভারের ক্ষেত্রে কেমন, হু এভার ভার্সেস হোম এভার, অর্থাৎ হোম এভার।
হুএভারের সাথে হোমএভারের পার্থক্য কোন জায়গায়? সো গ্যাপের পরে ফাইনাইট ভার্ব আছে কয়টা? প্রত্যেকটা ফাইনাইট ভার্বের জন্য একটা করে, প্রত্যেকটা ফাইনাইট ভার্বের জন্য একটা করে সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটা করে সাবজেক্ট থাকবে। ঠিক আছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, গ্যাপের পরে, এরপরে দেখেন যে গ্যাপের পরে সাবজেক্ট না থাকলে, দেখেন গ্যাপের পরে যদি সাবজেক্ট না থাকে, কি বললাম? সাবজেক্ট না থাকে, গ্যাপের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? গ্যাপের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা ব্যবহার করব হু। হু ব্যবহার করব, গ্যাপের পরে ব্যবহার করব। এরপরে দ্বিতীয়ত লেখেন যে সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে, যদি এরকম স্ট্রাকচার হয় যে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই আছে, তাহলে সেই ক্ষেত্রে হোম ব্যবহার করব। সেই ক্ষেত্রে কি ব্যবহার করব? হোম। হোম মানে হচ্ছে কাকে, হু মানে কে, আর হোম মানে কাকে। এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখেন হু এর ক্ষেত্রে একটা স্ট্রাকচার বলতেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমার অ্যান্টিসিডেন্ট যদি থাকলো, অর্থাৎ আমরা এখানে অ্যান্টিসিডেন্ট যদি থাকে তো থাকলো, আর না থাকলে আমরা হু প্লাস ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। হ্যাঁ, এইটা মূলত আমার কিসের সূত্র? এইটা আমার হু এর সূত্র। ঠিক আছে, তাহলে হু এভারের ক্ষেত্রে কি হবে? হু এভার, ভাই হু মানে হচ্ছে যে, অর্থাৎ তার পূর্বে আমি একটা এক্সাম্পল দিই, যেমন আই নো the man who has done the job. So I know the man who has done the job. দেখেন তো এখানে সাবজেক্ট ভার্ব এরপরে অ্যান্টিসিডেন্ট আছে। অ্যান্টিসিডেন্ট, হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে অ্যান্টি মানে হচ্ছিল পূর্বে, আর সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে অবস্থান। পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। সো নাউন বা প্রোনাউনের পূর্বে যদি অবস্থান থাকে তাহলে সেটাকে বলা হয় নাউন বা প্রোনাউন, মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবস্থান। এই রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। এই নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমার পরবর্তী সেন্টেন্সে ভার্ব সিঙ্গুলার, এই নাউন যদি প্লুরাল হয় তাহলে আমার ভার্ব প্লুরাল। দেখেন এখানে দা ম্যান করছি তাই হু হ্যাজ করছি। এমন ক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক্স মানে একটা ট্রিক্স হচ্ছে, আপনি এই হুটাকে বাদ দিয়ে চিন্তা করবেন দা ম্যান হ্যাজ গান নাকি দা ম্যান হ্যাভ গান। ডেফিনেটলি দা ম্যান হ্যাজ, এর জন্য আমরা কি ব্যবহার করছি? হু। কিন্তু যদি এরকম করতাম দা ম্যানের পরিবর্তে দা মেন লিখতাম তাহলে কিন্তু হু আমার কি হয়ে যেত? হ্যাভ হয়ে যেত। ঠিক আছে, এইটা মূলত আমরা দেখলে বুঝতে পারবো এই জায়গায় আমার হু বসবে। আবার দেখেন হু এভার কখন ব্যবহার করা হবে? হু এভার মূলত ব্যবহার করা হবে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমরা এখানে কি করলাম? এখানে আমার কোনো অ্যান্টিসিডেন্ট নাই, ডিরেক্ট। তাহলে আমার কি ব্যবহার করতে হবে? হু এভার, এন্ড আমি এখানে কি করব? ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। যেমন উদাহরণস্বরূপ কি বলতে পারি? যেমন গিভ দিস পেন্স whoever you want, অর্থাৎ কলমগুলো তুমি দিয়ে দিতে পারো, যাকে মনে চায় তুমি তাকেই দিয়ে দিবা। সো দেখেন এইখানে হুএভার, এই হুএভারের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট আছে? হ্যাঁ, এখন বলতে পারেন যে দিস পেন্স কি, তাইলে ভাইয়া দিস পেন তো অবজেক্ট, এই দিস পেন তো আর এই হুকে রিপ্রেজেন্ট করতেছে না। সো এই জন্য আমরা বলছি যে গিভ দিস পেন্স। আমরা এইটা আপনাদের মনে অনেক মানে কনফিউশন সৃষ্টি করতে পারে, একটু এইভাবে লিখি আমরা, তাহলে মনে হচ্ছে আর একটু ভালো হবে। যে এখন দেখেন যে আমরা বলতে চাচ্ছি এরকম যে হুএভার সাবজেক্ট প্লাস ভার্ব এই ক্ষেত্রে, তারপরে হুএভার ভার্ব প্লাস এক্সটেনশন, রাইট? সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে গিভ দ্য অনার, মানে সম্মান দাও,
whoever wins the game। আগের সেন্টেন্সটা লিখলেও হইতো, কোনো ব্যাপার না, যে give these pens whoever you want। সেম জিনিস, কোনো পার্থক্য নাই। ব্যাপার হচ্ছে যেটা যে এই জায়গার পরে অনারের পরে বা পেন্সের পরে কোনো অ্যান্টিসিডেন্ট আছে, যেহেতু কোনো অ্যান্টিসিডেন্ট নাই তাহলে আমরা কি ব্যবহার করছি, হুএভার। আর যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকতো তাহলে আমরা কি ব্যবহার করতাম, তাহলে শুধু হচ্ছে হু ব্যবহার করতাম। জাস্ট দ্য সেম ওয়েতে, আচ্ছা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আয়শা, টেলিগ্রামে প্র্যাকটিস শিট এবং ইয়ার দুইটাই পেয়ে যাবেন, আগে ক্লাসে একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে যে হুএভারের ব্যাপারটা বুঝছেন কিনা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এরপরে আমরা মূলত কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বলতেছিলাম যে হুএভার বা হোমএভার হতে গেলে অবশ্যই আমাদের গ্যাপের মধ্যে দেখতে হবে যে ফাইনাইট ভার্ব কয়টা আছে এবং প্রত্যেকটা ফাইনাইট ভার্ব অনুসারে সাবজেক্ট আছে কিনা, এবং গ্যাপের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে হু ব্যবহার করতে হবে। এই যে দেখেন, আমি যদি গ্যাপের পরে যদি কোনো সাবজেক্ট না দিতাম তাহলে আমার এখানে কি ব্যবহার করতো, যেহেতু ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, তাই এই ভার্বের অনুসারে তো আমার এখানে কি দরকার, একটা সাবজেক্ট দরকার। সো আমি এখানে কি দিছি, হু দিছি। আর এই স্ট্রাকচার যদি এমন হয় যে সাবজেক্ট প্লাস ভার্ব দুইটাই আছে, তাহলে আমি সেই ক্ষেত্রে কি ব্যবহার করব, হোম ব্যবহার করব। যেমন দেখেন, আমরা কি বলছি যে আমরা হোম এভারের ব্যবহারটা এখনো যাই নাই, আগে হু এবং হু এভারের ব্যবহারটা ক্লিয়ার করছেন, আমি এটা মুছলাম। হ্যাঁ, এখন দেখেন আমরা হোম এভারের ব্যবহারটা কি করব, দেখেন হোমের ব্যবহার, হোম ভার্সেস হোম এভার, হোম এভার, হোম ভার্সেস হোম এভার বা হোয়াট এভার বা হোয়ার এভার, এগুলোর মানেই হচ্ছে যে যারে মন চায় আপনি তারে দেন। হোম মানে যাকে, আর হোম এভার মানে যাকে মন চায় তাকে দেন। সো ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা যখন হোম এবং হোম এভার ব্যবহার করি, যেমন গিভ দ্য পেন্স, গিভ দ্য পেন্স টু দ্য স্টুডেন্টস whom give the pens to the students whom you like, অর্থাৎ যাকে তুমি কি করো, পছন্দ করো। দেখেন হোমের পরে আমার স্ট্রাকচার কি বসছে, অর্থাৎ আমরা যে স্ট্রাকচারটা লিখি যে সাবজেক্ট, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাই আমরা কি দ্বারা শুরু করছি, ভার্ব দ্বারা শুরু করছি। তার মানে ইউ, এখানে যদি আমরা বলতাম তাহলে সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ আছে। ইউ গিভ দ্য পেন্স টু দ্য স্টুডেন্টস হোম ইউ লাইক, যাকে তুমি পছন্দ করো। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি থাকতেছে, এক্সটেনশন থাকতেছে, এক্সটেনশন। এরপরে আমার হোম থাকবে, কি থাকবে, হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। কি বললাম, এক্সটেনশন। ক্লিয়ার? এরপর আমরা হোম এভার কখন ব্যবহার করব, দেখেন যে আমরা যদি বলি গিভ দ্য পেন্স টু দ্য স্টুডেন্টস, গিভ দ্য পেন্স টু দ্য স্টুডেন্টস, গিভ দ্য পেন্স টু দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টস কথাটুকু আমরা আর বলতে পারবো না। ঠিক আছে, গিভ দ্য পেন্স টু, আমরা জানি প্রিপজিশনের পরে প্রোনাউনের সবসময় কোন ফর্ম বসবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। কোন ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম। যেমন গিভ দ্য পেন্স টু হোম এভার, কি বললাম, হোম এভার ইউ লাইক, যাকে তুমি পছন্দ করো। এই যে হোম এভারের পরে দেখেন সাবজেক্ট, এরপরে কি আছে, ভার্ব আছে। অর্থাৎ গিভ দ্য পেন্স কলমগুলো দিয়ে দাও যাকে মন চায়, যাকে মন চায় তাকে দিয়ে দাও। একটু বলেন তো কারো কোনো সমস্যা আছে কিনা, মানে এই হু এভার এবং হোম এভারের ভিতরে? হ্যাঁ, অ্যান্টিসিডেন্টটা আবার বলবো, আর একবার কেন, আরো একবার 100 বার বলবো। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে, একটু মনোযোগ দিয়ে বুঝো, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে, অর্থাৎ এই যে দেখো, অ্যান্টিসিডেন্ট মানে মনে রাখো, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে নাউন অথবা প্রোনাউন। কি বললাম, নাউন অথবা প্রোনাউন। ভাইয়া একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, নাউন অথবা প্রোনাউন। আমি এখন বললাম যে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি, আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি, দ্য ম্যান হু হ্যাজ ডান দ্য জব। এই অংশটুকু একটু লেখো, তাইলে আমি তোমাকে অ্যান্টিসিডেন্ট দেখাইতে খুব ইজি হবে। দেখো এই জায়গায় আমার এই হু, এটা কি রিলেটিভ প্রোনাউন না, বাক্যের ভেতরে চলে গেছে। সো রিলেটিভ প্রোনাউন যখন বাক্যের ভেতরে চলে যায়
তখন আমরা এটাকে কি বলি, ইন্টারোগেটিভ প্রোনাউন না বলে এটাকে বলি রিলেটিভ প্রোনাউন। একটা জিনিস খেয়াল করো, আই নো দ্য ম্যান, এই দ্য ম্যান কে আমার কি রিপ্রেজেন্ট করতেছে, হু রিপ্রেজেন্ট করতেছে। তাহলে হু এর রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন অথবা প্রোনাউনটা বসে তাকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। আমার অ্যান্টি শব্দের অর্থ পূর্বে আর সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এখন এইটা যেহেতু দ্য ম্যান আছে তাই হ্যাজ করছি। এটা যদি দ্য মেইন থাকতো, ম্যানের প্লুরাল ফর্ম কি মেইন, তাহলে কি করতাম, হ্যাভ করতাম। তাহলে কি করতাম, হ্যাভ, হ্যাভ এইখানে যদি মেন থাকতো। এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা থাকে সেটাই মূলত অ্যান্টিসিডেন্ট। আয়শা বুঝতে পারছেন? আয়শা, ও সরি নাফিসা, নাফিসা বুঝতে পারছেন? অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ফিডব্যাক, ফর ইউর ফিডব্যাক। এখন মূলত রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটা থাকে সেটাই মূলত আমার কি, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে একটা কোশ্চেন আসছিল হু এবং মানে হুএভার থেকে। মূলত অনেক সময় আপনাকে বাক্যে কি বললাম, আপনাকে বাক্যে অতিরিক্ত অতিরিক্ত তথ্য দিয়ে আপনার মাথাটা ঘুরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আপনাকে মাথায় অতিরিক্ত সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দিয়ে আপনার মাথাটা একটু মানে মানে উল্টাপাল্টা করার চেষ্টা করবে। যেমন একটা এরকম, আপনারা এরকম একটা এক্সাম্পল পাবেন। এই ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনার আস্তে করে আপনারা ঠান্ডা মাথায় আগে প্রশ্নটা পড়ে নেবেন, না পড়লেই ঝামেলা। যেমন দেখেন এখানে বলছে হি ওয়াজ দ্য অথর, হি ওয়াজ দ্য, হি ওয়াজ দ্য অথর অর্থাৎ সে লেখক। হু নাকি হোম, হু এবং হোম, হোম আই বিলিভ, আই কি, আই আই বিলিভ ওয়াজ, ওয়াজ মোস্ট, ওয়াজ মোস্ট লাইকলি, ওয়াজ মোস্ট লাইকলি। মাথায় রাখবে লাইকলির পরে সবসময় টু বসে, কি বসে, লাইকলির পরে টু বসে, লাইকলি টু। ঠিক আছে, আমরা ব্যারনস্টোফেলের 1 নাম্বার প্রবলেমে অর্থাৎ 74 নাম্বার 73 নাম্বার পেজ ব্যারনস্টোফেলের মানে লাইকলি টু, এই জায়গায় দেখবেন লাইকলির পরে টু আছে। এবার কনসিডারিং নট গোয়িং, কনসিডারিং কি হয়, কনসিডারের পরে নট বসে, কনসিডার নট গোয়িং টু রিসিভ, লাইকলি টু রিসিভড, লাইকলি টু রিসিভড দ্য 21 অ্যাওয়ার্ড, 21 অ্যাওয়ার্ড। জানেন অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ডের ভিতর পার্থক্য কি, অ্যাওয়ার্ড ভার্সেস, অ্যাওয়ার্ড ভার্সেস রিওয়ার্ডের মধ্যে পার্থক্য কি ভাইয়া? অ্যাওয়ার্ড ভার্সেস রিওয়ার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আপনাকে ফিজিক্যালি কোনো, যেমন ফিজিক্যালি আপনাকে যা দেওয়া হয়, আপনাকে কোনো কাজের বিনিময়ে, আপনি কোনো কিছুর বিনিময়ে যখন কোনো কিছু অর্জন করেন তখন সেটা হয় অ্যাওয়ার্ড। আর রিওয়ার্ড জিনিসটা কি, রিওয়ার্ড জিনিসটা হচ্ছে যে কোনো কাজের সম্মান। যেমন আমরা কখনো বলতে পারি না অ্যাওয়ার্ড অফ অনেস্টি, আমাদেরকে বলতে হয় রিওয়ার্ড অফ অনেস্টি, অর্থাৎ অনেস্টির যে সম্মানটা আছে। সো অ্যাওয়ার্ড পুরস্কৃত করা, রিওয়ার্ড পুরস্কৃত করা, কিন্তু একটা আপনি ফিজিক্যালি আপনার চোখের সামনে দেখা যাবে, কিন্তু রিওয়ার্ডটা আসলে কখনো দেওয়া যাবে না। যে সম্মাননাটাকে দেওয়া হয়, এই সম্মাননাটা আপনি চোখের সামনে মানে আপনি মানে কোনো ভিজিবল ফিজিক্যাল স্ট্রাকচার দাঁড়াবে না, এটা মূলত আপনাকে অনুভব করে নিতে হবে। ক্লিয়ার, যে আমরা তাকে যে রেওয়ার্ডটা দিব, ধরেন আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন, যে অ্যাকাউন্টিং ক্লাব এবং তৌফিক ইংলিশ 8 এই দুইটা জিনিসকে আপনি কি করবেন, আপনার মন থেকে রেওয়ার্ড দিবেন, যে মানে ফুল ক্রেডিট গোস টু, মানে আলহামদুলিল্লাহ প্রথমত তো আল্লাহর অশেষ রহমত, দ্বিতীয়ত মানে আপনার বাবা মার পরে তারপরে বলবেন যে আপনি হচ্ছে হলো ফুল মানে মানে ফুল অল ক্রেডিটস বা হাফ ক্রেডিটস, হাফ ক্রেডিট গোস টু বা রেওয়ার্ড হাফ মানে অল রেওয়ার্ড গোস টু, আপনি বলতে পারেন যে অ্যাকাউন্টিং ক্লাব অথবা তৌফিক ইংলিশে। এটাই হচ্ছে মূলত রেওয়ার্ড। অ্যাওয়ার্ড এবং রেওয়ার্ডের ভিতরে পার্থক্য বুঝছেন? অ্যাওয়ার্ড এবং রেওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি? হোপফুলি বুঝাইতে পারছি। সো আমাকে একটু বলেন, আপনারা কি এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে হি ওয়াজ দ্য অথর, হ্যাঁ হি ওয়াজ দ্য অথর, এতটুকু বুঝতে দেখতেছেন। এরপরে দেওয়া আছে হু এবং হোম, ঠিক আছে, ওয়াজ মোস্ট লাইকলি টু 21 অ্যাওয়ার্ড। বলেন এই জায়গায় কি বসবে? এই জায়গায় কি আমি হু ব্যবহার করব নাকি হোম ব্যবহার করব? একটু আমাকে কমেন্ট সেকশনে জানান, এই জিনিসটা জানা আমার খুব জরুরি। নুহা বলছে হু,
থ্যাংক ইউ। আর বাকিরা একটু জানান দ্রুত দ্রুত দ্রুত। বুঝে উত্তর দিয়ে, হ্যাঁ সবাই আবার মানে স্রোতের সাথে গা ভাসায় না। কাইফ হক বলতেছে হু, থ্যাংক ইউ। বাকিরা নাফিসা, লোকনাথ মাথো, আমার নতুন সৈনিক আর কি। ইয়েস, থ্যাংক ইউ এভরিওয়ান। কারণ আপনারা এই জিনিসটার দিকে দেখেন, আমি আপনাদেরকে সূত্র পড়াইছিলাম না যে হু প্লাস মানে ভার্ব, ঠিক আছে, আর হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। একটা জিনিস খেয়াল করেন, হু প্লাস ভার্ব, হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, রাইট? এখন একটা মজার বিষয় দেখেন যে আমি যখন এইখানে হোমটাকে নিব, অর্থাৎ হোম, এই আপনাকে কি করছে, এই বিব্রত করার জন্য বাক্যে এই যে এখানে আই বিলিভটাকে নিয়ে আসছে। কেমন বাক্যে এই হোমটাকে নিয়ে আসছে কেন? এই আই বিলিভ, এই এতটুকু অংশ আমার হচ্ছে কি, অর্থাৎ বাড়তি অংশ। এইটাকে আপনি যদি সেন্টেন্স থেকে বাদ দিয়ে দেন, দেখেন সেন্টেন্সের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই যে ওয়াজ আছে না, এই ওয়াজের সাবজেক্ট কে? হি ওয়াজ, হি এর জন্য না হয় হলো ওয়াজ হইলো, কিন্তু এই ওয়াজের সাবজেক্ট কে? আর আমরা জানি হোমের পরে তো কখনো এরকম ভার্ব বসে না, হোমের পরে তো কখনো ভার্ব বসে না, এটা ইম্পসিবল। তাহলে বসে কিসের ক্ষেত্রে? হু এর ক্ষেত্রে। সো আর যেহেতু দা অথর বলা আছে, তার মানে অবশ্যই দা অথরকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে দা অথরকে রিপ্রেজেন্ট করতেছে কে? হু। এবং হু ওয়াজ দ্য মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21 অ্যাওয়ার্ড, যে 21 অ্যাওয়ার্ডটা গ্রহণ করবে, মোস্ট লাইকলি, অর্থাৎ যার গ্রহণ করার সম্ভাবনা আছে। তাহলে বুঝতে পারছেন? থ্যাংক ইউ। বুঝেন নাই এমন কেউ আছেন? একটু উত্তর দেন, আছেন এমন কেউ? ক্লিয়ার? একটু অ্যান্সার করেন, ক্লিয়ার? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। কেমন লাগতেছে আপনাদের কাছে ইংলিশ? আপনারা তো একটু গ্রুপে অ্যাকাউন্টিং ক্লাব বা তৌফিক ইংলিশ এটা একটু পোস্টস দেন না, যে আসলে মানে কেমন কি পড়াশোনা হচ্ছে, কেমন কি যাচ্ছে, একটু পোস্টস দেন গ্রুপে, মানে বিষয়ের সাথে একটু ইয়াটিয়া করে একটু পোস্টস দিয়েন আসলে, ঠিক আছে? দু একটা নোট টোট যাকে সিলেক্ট করে দেওয়া হবে সেই নাম, দু একটা নোট টোট আর কি পোস্টস করে, মানে ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি, নট লাইক দ্যাট যে আপনাকে ম্যান্ডেটরি পোস্ট করতেই হবে। আসলে আমরা ছোট্ট একটা পার্থক্য দেখব, যে পসেসিভ প্রোনাউন এবং হচ্ছে হলো আমরা পসেসিভ, এই ক্ষেত্রে আমরা পসেসিভ না, এর আমরা ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে কি দেখছিলাম। দেখেন ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে আমরা জানি যে ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ভাইয়া ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে আমরা বলছিলাম ইচ এবং হচ্ছে কি এভরি, ইচ এবং কি এভরি। মূলত ইচ এবং এভরি বলতে কি বোঝায়? ইচ মানে বোঝায় যে পার্টিকুলারলি, আলাদা আলাদা, আর এভরি কে বোঝায় হচ্ছে হলো সকল কিছু, ঠিক আছে, লাইক টু অল এর মতো। কিন্তু সবগুলোকে বোঝাইলেও এইখানে ইচ এবং এভরির পর আমাদেরকে কি করতে হয়? ভার্বটাকে সিঙ্গুলার গ্রহণ করতে হয়। কিন্তু আপনি ইচের পরে, কথা হচ্ছে যদি ইচের পরে ইচ অফ প্রিপজিশন থাকে, তাইলে আপনাকে বলতে হবে ইচ অফ দ্য বয়েজ। কি বললাম? ইচ অফ দ্য বয়েজ। এখন ডু দা জব নাকি ডাজ দা জব? মাথায় রাখবেন ইচ মানে যেহেতু প্রত্যেক, প্রত্যেকে কি করে বুঝাইছে? আলাদা আলাদা করে বুঝাইছে। যে বোঝানোর কারণে প্রত্যেক, অর্থাৎ কি বললাম, ইচ মানে কি প্রতি যোগ এক, প্রতিযোগ কি এক, প্রত্যেক। তাহলে ইচ অফ দ্য বয়েজ ডু নাকি ডাজ? ডেফিনেটলি আমার হবে ডাজ, রাইট? আচ্ছা, এখন যদি এখানে ইচের পরে প্রিপজিশন আছে, তাই আমি কি করছি? বয়েজ করছি। আচ্ছা, যদি এইরকম হইতো ইচ বয় নাকি বয়েজ, অর্থাৎ দেখেন এখানে পাশাপাশি দুইটা নাও শব্দ আছে, আর আমরা জানি যে দুইটা শব্দ থাকলে অবশ্যই পূর্বেরটাকে কি ধরতে হয়? অ্যাডজেক্টিভ, আর পরেরটাকে নাউন। মজার বিষয় হচ্ছে এই জায়গায় আপনি কি করতে পারবেন না, ইচ বয়েজ আর ইচ বয়, কি বললাম? ইচ বয়, এই জায়গায় আপনি কি করতে পারবেন না, এই জায়গায় ইচ বয় আপনি এখানে বয়েজ
মাথায় রাখবেন প্রিপজিশন থাকলে প্লুরাল হয়, বাট প্রিপজিশন না থাকলে আপনাকে ওই ফর্মেই রাখতে হবে। সো ইচ বয় ডু নাকি ডাজ, সেম জিনিস, ডাজ দা জব। ক্লিয়ার? দ্যাট দ্য সেম থিংস। এভাবে এভরির পরেও আমরা যখন পড়ব ইচ এরপরে যদি আইদার, আইদারের ক্ষেত্রে ব্যবহার করে ইদার, ইদারের ক্ষেত্রেও যখন আমরা বলবো যে ইদার, আচ্ছা দ্যাট দ্য সেম থিংস। আমরা যদি ইদার বলি, যদি এরকম বলি যে ইদার, এভরির ক্ষেত্রে আমরা এটার ব্যবহারটা পরে দেবো আগে ইচ, ইদার, ইদার এবং নেইদার। ঠিক আছে, ইচ এভরি আইদার এবং নেইদার। যেমন এইদার, এইদার অফ দা পেন্স, এইদার অফ দা পেন্স ইজ ব্লু। দেখেন যেহেতু এইদার বলছি এরপরে পেন্স আছে যার কারণে কি হয়েছে, এস হয়েছে। কিন্তু আমরা যদি বলতাম এইদার, তখন আমাকে আর এটা কি করতে হইতো, ইদার এস যোগ করা যাইতো না, তখন আমাকে ডাইরেক্ট বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্ম বলতেছি, অর্থাৎ তার মূল যে ফর্মটা অর্থাৎ এই রুট ওয়ার্ডটা রাখতে হইতো। কোন ওয়ার্ডটা রাখতে হইতো, রুট ওয়ার্ডটা রাখতে হইতো। ইদার পেইন ইজ ব্লু। দ্যাট দ্য সেম থিংস। এরকম নাইদারের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, নেইদারের ক্ষেত্রেও কি হবে, সেম জিনিসটা হবে। নেইদার অফ দ্য পেন্স রাইটস ওয়েল অথবা নেইদার পেন রাইটস ওয়েল। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখলাম ইচ আর ইদার, ইচ এভরি এবং আইদারের ক্ষেত্রে যদি প্রিপজিশন থাকে তাহলে নাউনটা প্লুরাল হয়ে যাবে, ভার্বটা সিঙ্গুলার। অর্থাৎ নাউন প্লুরাল, আমার নাউন প্লুরাল, বাট ভার্ব যেটা আছে এই ভার্ব কিন্তু আপনার সিঙ্গুলার, সিঙ্গুলার। আবার দেখেন যে যদি এইটা ইদারের পরে এইটাও নাউনও সিঙ্গুলার, সিঙ্গুলার, আবার আমার ভার্বও কি, ভার্বও সিঙ্গুলার, সিঙ্গুলার। কোনো সমস্যা আছে কিনা একটু বলেন আমাকে। জি একই, সেন্টেন্সের অর্থ তো একই থাকবে। আচ্ছা আমাকে এটা একটু বলেন তো, দিস ইজ, দিস ইজ মাই পেন, আর দিস পেন, দিস পেন ইজ মাইন, পার্থক্যের জায়গা কোন জায়গায় একটু বলেন আমাকে। কে জিজ্ঞাসা করছে এটা, নাফিসা? বলেন তো নাফিসা, এই দুটো সেন্টেন্সের ভিতরে পার্থক্যের জায়গাটা কোন জায়গায়? দিস ইজ মাই পেন আর দিস পেন ইজ মাইন, কোন জায়গায় পার্থক্য আছে? পার্থক্য যদি থাকে তাহলে আবার একটু বলেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওই সেম জিনিস। সো ইদার অফ দ্য পেন্স, ইদার অফ দ্য পেন্স ইজ ব্লু, আবার ইদার পেইন অর্থাৎ পেইন ইজ ব্লু, অর্থাৎ একই মিনিং করতেছে প্রত্যেকটাই। দেখেন এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রুপে আমি একটা ছবি পাঠাবো। হ্যাঁ, আপনারা ইচ এবং এভরির যে ব্যাপারটা আছে এইটা থেকে একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে, সমস্যা নাই, এটাকে একটু মানে মিনিমাইজ করে, ঠিক আছে, মিনিমাইজ করে সুন্দর করে আপনারা একটু গ্রুপের দিকে ফোকাস করেন। দেখেন চলেন একটু গ্রুপে যাই। দেখেন মূলত এইটা হচ্ছে যে রেমন মার্ফির 91, পেজ নাম্বার 91। হ্যাঁ, একটু গ্রুপে আসেন সবাই প্লিজ, মেসেঞ্জার গ্রুপে আসেন। পেজ নাম্বার 182, রেমন মার্ফি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখতে পাচ্ছেন, এখানে একটু বড় করে দেখেন যে একটা কথা বলা আছে যে উই ক্যান ইউজ ইচ। দেখেন ইচের পরে বলা আছে কিরকম, এই দেখেন ইচের পরে আমি একটু মুছে নিই। দেখেন ইচের পরে বলা আছে কেমন, এইটা হচ্ছে ইচ, অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলা আছে। একটু যদি আমরা পড়ি তাহলে এরকম দেখতে পাবো যে উই ক্যান ইউজ ইচ when we think, when we think of the things separately। কি বোঝাচ্ছে? সেপারেটলি, আলাদা আলাদা করে যখন বোঝায়, অর্থাৎ ইচ মানে কি, আলাদা আলাদা, সেপারেটলি যখন আমি বোঝাচ্ছি। ঠিক আছে, আমরা বলি না সে তার থেকে সেপারেট থাকে, তো সেপারেট, সেপারেটলি। দ্যাটস ওয়াই ওয়ান বাই ওয়ান, কি বলছে দেখেন, ওয়ান বাই ওয়ান, অর্থাৎ
ফার্মাস, একটার পর একটা তামাক পাতা জ্বলে আর কি। সো মানে জি এর পরে, সো এরপরে দেখেন যে ইচ ইজ মোর ইউজফুল ফর আ স্মল নাম্বার। ইচ কে ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ইচ ইজ ইউজ ফর আ স্মল নাম্বার। কি নাম্বার? স্মল নাম্বার। অর্থাৎ ছোট নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? ইচ ব্যবহার করে থাকি। ঠিক আছে, এরপরে দেখেন উই ইউজ এভরি when we think of the as a group, অর্থাৎ যখন সমন্বিত বোঝায় এই যে গ্রুপ, ঠিক আছে, যখন গ্রুপ বোঝায় তার মিনিং ইজ সিমিলার টু অল, অর্থাৎ অলের মতো, মানে কিন্তু অল না, অলের মতো, দ্য মিনিং ইজ সিমিলার টু অল বাট নট অল, অর্থাৎ অলের মতো কিন্তু সেটা কি না? অল না। এখন দেখেন এভরি যখন বলছে এভরি ইজ মোর ইউজফুল, এভরি ইজ মোর ইউজফুল, এভরিকে কিসের জন্য ব্যবহার করা হয়? ফর ফর আ লার্জ নাম্বার। কি বললাম? লার্জ নাম্বার। অর্থাৎ লার্জ নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকবো? অর্থাৎ লার্জ নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এভরি। কিন্তু দেখেন আমাদের সব ক্ষেত্রেই কি ব্যবহার করা হচ্ছে? করিম বলছে কিডস লাভস রিডিং, শি হ্যাজ রিড এভরি বুক। কিন্তু এভরির পরে কিন্তু যেহেতু লার্জ নাম্বারকে বুঝাইছে, এই যে লার্জ, হয় লার্জের কি অবস্থা? লার্জ নাম্বার, অর্থাৎ এই নাম্বারটাকে নির্দিষ্ট করছে, ঠিক আছে। কিন্তু সবগুলোকে একসাথে একটা নাম্বারে নিয়ে আসার কারণে আমরা এটাকে কোনোভাবে কি করতে পারি নাই, অর্থাৎ সবগুলোকে একসাথে যখন বলতো, যদি অল বলতাম তাহলে ভার্ব প্লুরাল হতো, কিন্তু যদি এভরি বলার কারণে নাম্বারটাকে ইন্ডিকেট করছে, দ্যাটস আমার ভার্ব কি করতে হচ্ছে? সিঙ্গুলার। এবং আমি এভরির পরেও নাউনটাকে কি অবস্থায় রাখছি? নাউনটাকে সিঙ্গুলার অবস্থায় রাখছি, অর্থাৎ নাউনের সাথে আমি এস অথবা ইএস যুক্ত করি নাই। কি করি নাই? যুক্ত করি নাই। খেয়াল করে দেখেন যে বলছে দেয়ার আর 4 books on my table and each book was different color, এবং প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা রং আছে। দ্য সেম থিংস। এরপরে বলছে আই উড লাইক টু ভিজিট এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা কান্ট্রি, অর্থাৎ প্রত্যেকটা কান্ট্রিকে কিন্তু আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি বুঝাইছে, সবগুলাকে একসাথে কিন্তু বোঝায় নাই, যার কারণে এভরি কান্ট্রিজ করি নাই, এভরি কান্ট্রি করতে হয়েছে। সো এভরি কান্ট্রি ইজিক্যাল টু আমরা বলতে পারি অল, এবং ইচ বাট নট এভরি ক্যান বি ইউজড ফর টু থিংস। মাথায় রাখেন ইন ফুটবল ম্যাচ ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স, অর্থাৎ প্রত্যেকটা টিমে কয়টা করে প্লেয়ার আছে? কয়টা? 11টা করে। and we can use every to say how often sometimes happen, যেমন how often do you use computer? every day, প্রত্যেকটা দিন। এখন প্রত্যেকটা দিনকে তো একসাথে করা যায় না, প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে, দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হচ্ছে? এভরি ডেজ বলে নেই, আমরা বলছি এভরি ডে। দেয়ার ইজ আ বাস এভরি 10 মিনিটস, এভরি কি 10 মিনিটস। এখানে যে 10 মিনিটসটা হয়েছে, এই যে 10 এর এই মিনিটস হয়েছে কারণ এর পূর্বে 10 আছে, যে আমরা জানি যে স্পেসিফিক ইন্ডিকেটর, যেমন ওয়ান বুক। কিন্তু যদি বলি যে টু, তখন আমাদেরকে কি বলতে হবে? তখন আমাদেরকে বলতে হবে টু বুকস। হোপফুলি বুঝতে পারছেন, হ্যাঁ? একটু আসেন, এবার লাইভে আসেন, কোনো সমস্যা আছে কিনা একটু বলেন তো। এইটা হচ্ছে হলো ভাইয়া এই মানে রেমন মার্ফি ইউনিট নাম্বার না 91, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো পেজ নাম্বার 182, মূলত এই জিনিসটা। সবাই একটু লাইভে আসেন প্লিজ। বুঝছেন? ইচ এবং এভরির সাথে যে আপনাদের যে মানে ইয়া ছিল, কি বলে হচ্ছে হলো মানে ভুল ধারণা, এই ধারণাটা কাটছে কিনা আমাকে একটু বলেন। থ্যাংক ইউ সো মাচ নাফিসা, থ্যাংক ইউ, ইউ আর সো মাচ ফাস্ট। দেখেন মানে এই যে আমরা কিছু কিছু ওয়ার্ড গুলাকে কি করি, এগুলো আমরা দেখতে পাবো আমরা যখন আমার ওয়ার্ড নাউনের সাথে কাজ করে, তখন মূলত সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ, আর যখন ভার্বের সাথে কাজ করে তখন এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। এই কিছু কিছু জিনিস আছে শুধু নাফিসাই বুঝছে, আর কেউ বুঝে নাই। মূলত একটা জিনিস খেয়াল করেন যে আমাদের বলছিলাম যে দেখেন হার্ড, এই শব্দটাকে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়, কেন জানেন? কারণ এটা একদিক দিয়ে যেমন অ্যাডজেক্টিভ, আরেক দিক দিয়ে তেমন হচ্ছে নাউন, ঠিক আছে, সরি অ্যাডজেক্টিভ, এবং আরেক দিক দিয়ে তেমন হচ্ছে এটা হলো অ্যাডভার্ব। যেমন হি ইজ আ
বসে না, যদি বসে তাহলে অবশ্যই তার সাথে আর্টিকেল হিসেবে এ অথবা এন নিতে হবে, নয়তো সেটাকে প্লুরাল করে দিতে হবে। যেমন হি ইজ আ বয়, হি ইজ আ কি বয়, হ্যাঁ হি ইজ আ বয়। তো আমরা যে কথাটাই ছিলাম, আবার দেখেন আরেকটা স্ট্রাকচার আছে, যেমন দা নাউন, দা নাউন অফ নাউন, দা নাউন অফ নাউন, একটা জাতীয় সূত্র, ঠিক আছে। দা ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, সেন্টেন্স কমপ্লিশন, অনেক সময় আমরা সেন্টেন্স কমপ্লিশন একটা ব্যাপার দেখবো যে সেন্টেন্স কমপ্লিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো যে যদি কখনো সময় আমরা নাউনের অর্থাৎ অফের পূর্বের জায়গাটা ইয়া করে খালি দেখি, তাহলে তার ক্ষেত্রে আমাদের কি বলতে হয়, নাউন বসাতে হয়। দ্য DEVELOP, দ্য ডেভেলপমেন্ট, দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ দ্য ডেভেলপমেন্ট অফ এরপর আছে কি আওয়ার কান্ট্রি, খেয়াল করে দেখেন, ঠিক আছে। মূলত হি ওয়ার্কস হার্ড, এরপরে হি ইজ আ হার্ড ওয়ার্কার। আরেকটা জিনিস আছে, যদি এই হার্ডটাই যদি আমার কখনো এইরকম ভাবে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে হলো, যেমন হি হি ওয়ার্কস, হি ওয়ার্কস হার্ড, হ্যাঁ সে কেমন ভাবে পরিশ্রম করে, কঠোর ভাবে পরিশ্রম করে। এই হার্ডটা কাকে মডিফাই করতেছে, ভার্বকে, আর আমরা জানি ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। এই জন্য এগুলাকে বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ। কখনো বইলে বসেন না হি ওয়ার্ক হার্ডলি, তার মানে কি জানেন, এই হার্ডলি একটা নেগেটিভ শব্দ, কি শব্দ, নেগেটিভ শব্দ, যার মানে হচ্ছে মানে সে পরিশ্রম করেছিল না বললেই চলে, সে পরিশ্রম কি বললাম, করেছিল না বললেই চলে। বুঝছেন না বুঝেন নাই? সো এই ছিল মূলত আজকের হচ্ছে আলোচনা। এর পরের আলোচনায় আমরা যেটা করব সেটা হচ্ছে, এর পরের আলোচনায় আমরা এই লেকচার 7 এ অর্থাৎ লেকচার 6, আমি আবারও বলতেছি এগুলোর ভোকাবুলারি গুলো অবশ্যই আপনারা পড়ে, ঠিক আছে, ঠোঁটস্থ রাখবেন। ভোকাবুলারি কিন্তু 1 নাম্বার থেকে পড়া শুরু করবেন 6 নাম্বার পর্যন্ত, আর এভরিডে শেষ করবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে ইয়ার যেটা আছে সেটা হচ্ছে যে 6 এর পরে আপনারা 6 এর উপরে 5 6 4 5 6 এগুলোর উপরে एग्जाम দিবেন। এবং আমি মনে করি আপনারা সবাই পরীক্ষা एग्जाम দেন, হ্যাঁ एग्जाम দিলে নিজেকে বোঝা যায়। না পারেন এক সময় কোর্সটার সাথে লেগে থাকেন, যারা শেষ পর্যন্ত লেগে থাকবে দে উইল উইন, তারাই জিতবে। সো in no more today with best wishes and regards to your parents. নেক্সট দিন দেখা হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।